সমালোচনা তিনি আসলে খুবই অবাক হয়েছিলেন যে বাংলাদেশ এটা কিভাবে করবে। যেদিন ব্যাটিং ভালো করছেন ওই দিন ক্যাপ্টেন্সিতে খারাপ করছেন, ক্যাপ্টেন্সি ভালো করলে ব্যাটিং হচ্ছে না। ভারতের বোলার আমরা ঋষভ পানকে দেখেছি বাংলাদেশি বোলারদের উপর চড়া হতে। হার্দিক পান্ডিয়া খুব চড়া হয়ে খেলেছেন, একটা হাফ সেঞ্চুরি পেয়েছেন। আপনি দেখেন যে সাকিব কিন্তু এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছেন। মুস্তাফিজের টাইপের উইকেট ছিল না এটা। বাংলাদেশের এগেনস্টে আম্পায়ারদের মনে হয় কোনো শত্রুতা আছে বা কিছু আছে। স্বাগতম ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচটা হয়ে গেল কিছুক্ষণ আগে। সুপার 8-এর বাংলাদেশকে 50 রানে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে ভারত। বাংলাদেশের সেমিফাইনালের পথটা অনেকটা কঠিন হয়ে গেছে। একটা ম্যাচ বাকি থাকলেও কাগজে কলমে আসলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। এই ম্যাচটা নিয়ে আলোচনা করার জন্য আমি হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ। স্বাগতম। বাংলাদেশ আজকে এই ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছিল। এই সিদ্ধান্তের পরে কি বাংলাদেশ অনেকটা ম্যাচে মানে পিছিয়ে গিয়েছিল কিনা? আমার মনে হয় টস জিতেই আমরা ম্যাচটা হেরে গেছি। কারণ এইটা সবার জন্য শকিং ছিল যে ইন্ডিয়ার এগেনস্টে এরকম একটা সারফেসে আপনি টস জিতেই বোলিং নেবেন। সেইখানে আপনি একাদশ সিলেকশনটাও কিন্তু ইন্টারেস্টিং ছিল যে তাসকিনকে বাদ দিয়ে এখানে জাকের আলীকে ইনক্লুড করা হয়েছিল। তারা প্রথমেই ডিফেন্সিভ মাইন্ডেড চলে গিয়েছে যে মানে এই ম্যাচটা ইন্ডিয়ার সাথে আমরা ডিফেন্সিভ মাইন্ডেডে তিনি টসে জিতার পরেও তারা চিন্তা করেছে যে তাড়াতাড়ি মানে 160-এর মধ্যে তারা টার্গেট করেছিল, 160-70-এর মধ্যে আউট করে দিয়ে তারা আমরা যেহেতু একজন এক্সট্রা ব্যাটার খেলা ছিলাম তাহলে তো আমাদের আগে ব্যাটিং করাটাই ভালো ছিল। এইখানে কিন্তু পরে আপনার পিচটা স্লো হয়ে যায়, কিছুটা স্লো হয়ে গিয়েছিল আমরা দেখতে পেয়েছি। আগেও গিয়েছে, আগের ম্যাচগুলোতেও গিয়েছে যেখানে আপনার চেস করতে কষ্ট হয়েছে। সো আপনি প্রথমেই যদি ডিফেন্সিভ মাইন্ডে চলে যান যে যেখানে আসলে যেরকম কন্ডিশনে যেরকম ডিসিশন নেওয়া হচ্ছে সেরকম ডিসিশন না নিয়ে আপনি যদি ডিফেন্সিভ মাইন্ডেড খেলেন তাহলে কিন্তু আপনি আসলে এই ম্যাচটা তখনই আমি তো বললাম যে টস জিতেই আমরা আসলে মনে হয় হেরে গেছি। কারণ আপনার ব্যাটার আপনি এত ডিপ পর্যন্ত ব্যাটার নিয়েছেন, সো আপনি ট্রাই করবেন টসে জিততে যত বেশি টার্গেট দেওয়া যায় তত বেশি টার্গেট দিয়ে। কারণ আমাদের মেইন স্ট্রং পয়েন্টে কিন্তু বোলিংয়ে ছিল। এইখানে আবার আপনি তাসকিনকে বা শরীফুলকে ইনক্লুড না করে জাকির আলী অনেকে ইনক্লুড করেছেন। ইন্ডিয়ার এগেনস্টে আপনি 2টা পেসার নিয়ে খেলছেন, যারা স্পিন এত ভালো খেলে তাদের এগেনস্টে আপনি স্পিন দিয়ে পাওয়ার প্লে শুরু করছেন, বা পাওয়ার প্লেতে প্রায় মনে হয় 6 ওভারে 4টা ওভার স্পিনাররা করেছে। এটা কিন্তু মাইকেল ভনও সমালোচনা তিনি আসলে খুবই অবাক হয়েছিলেন যে বাংলাদেশ এটা কিভাবে করবে। আসলে স্ট্র্যাটেজিতে তারা খেলছে। আসলে শান্ত যেদিন ব্যাটিং ভালো করছেন ওই দিন ক্যাপ্টেন্সিতে খারাপ করছেন, ক্যাপ্টেন্সি ভালো করলে ব্যাটিং হচ্ছে না। আসলে কোনো কিছুরই আসলে কোনো কম্বিনেশন হচ্ছে না, যার ফলে আমরা হয়তো সুপার 8 থেকে ছিটকে যাচ্ছি। আমাদের বোলাররা অবশ্য তাসকিন যেহেতু ছিলেন না, স্পিনারদের উপর বেশ একটা চাপ পড়েছিলেন। তবে তানজিম সাকিব এবং রিশাদ হোসেন দারুণ বোলিং করেছিলেন। আমি জানি তানজিম হাসান সাকিব তিনি আসলে বিরাট কোহলি এবং সূর্যা কুমারের উইকেটটা নিয়ে খুব একটা ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। যে সময় দেখা গিয়েছিল 10 ওভার শেষে ভারতের সংগ্রহ 80-85-র মতো। আমরা এক সময় ভাবছিলাম যে ভারতকে 160 রানে আউট করে দিয়ে যায় কিনা, কিন্তু আমরা যেমন দেখতে পেয়েছি যে 10 ওভার পার হয়ে গিয়েছে, বোলার একটু রিল্যাক্সড হয়ে গিয়েছিলেন কিনা। আপনি দেখেন যে সাকিব কিন্তু এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছেন। আজকেও সাকিব কিন্তু তার ইন্টেন্ট বা তার অ্যাগ্রেশন দিয়ে বা এত ভালো বোলিং করে বিরাট কোহলির উইকেটটা নিয়েছেন। যখন চাপে ফেলেছে তখন কিন্তু আমাদের কাছে আসলে পেস অপশানটা নেই, আমাদের কিন্তু স্পিনার দিয়ে চালাতে হবে, যেখানে আসলে যে নতুন ব্যাটার ভারতের বোলার আমরা ঋষভ পানকে দেখেছি বাংলাদেশি বোলারদের উপর চড়া হতে। হার্দিক পান্ডিয়া খুব চড়া হয়ে খেলেছেন, একটা হাফ সেঞ্চুরি পেয়েছেন। ঋষাদও কিন্তু আছে, কিন্তু মুস্তাফিজও অত ভালো করেন। ডেথ ওভারে যিনি করছেন যে আমাদের স্পোর্টিং আমি আগের মুস্তাফিজ তো একটি স্লো টাইপের উইকেটের মধ্যে বেশি ভালো করেন। ওনার পিচ মুস্তাফিজের টাইপের উইকেট ছিল না এটা। না হলে উনি যদি ভালো বোলিং না করতে পারেন তাহলে আসলে এতদিন খেলার পরে তার আসলে মাইন্ডসেটটা কী থাকলো যে তার একদম প্রপার যেরকম যেই উইকেটে যিনি ভালো করবেন সেরকম উইকেট স্পোর্টিং উইকেট পেলে আসলে তাই দেখাতে পারবেন না তার মেইন খেলাটা। সো আপনি আসলে তখন ডেথ ওভারে আপনি একটাই মাত্র পেসার বা 2জন পেসার দিয়ে আপনি তখন কত রানার করতে পারেন, যার ফলে প্রায় 200 করে ফেলেছে ইন্ডিয়া। শেষের দিকে ঋষাদ যদি 2টা উইকেট না নিতেন তাহলে কিন্তু 200 প্রায় করেই ফেলতো। মানে সো আজকের পুরা টিম সিলেকশন বা
টসে জিতে ডিসিশন সব কিছুই আসলে বাংলাদেশে এগেনস্টে চলে গেছে, ম্যানেজমেন্ট এগেনস্টে চলে গেছে। আপনি সুপার 8-এ যখন উঠেছেন ইন্ডিয়ার এগেনস্টে খেলবেন, আপনার আসলে পজিটিভ মাইন্ডসেট না থাকলে আর আমাদের একটা বিগ পিকচার একটা প্ল্যান নিয়ে আসলে আগানো উচিত ছিল ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে। আপনি জাকেরকে করেছেন, দেখেন চেস করতে যে জাকের, কিন্তু যেই কারণে আপনি জাকেরকে নিয়েছেন সেই কারণেও মানে সেই 3-4 রান করে আউট হয়ে গেছেন শেষে। 4 বলে 1 করেছেন। এখন 100 দেখেন চেস করতে গিয়েও কিন্তু আমরা 150 রান পার করতে পারিনি, 160 করতে পারিনি। সো আসলে এই ব্যাটিং লাইন আপে ডেপ দিয়ে আমরা আসলে হবে কি, যেই কন্ডিশন অনুযায়ী আপনি আমাদের বলিংটাই হচ্ছে আমাদের এখন মেইন পাওয়ার। আপনার বলার ড্রপ করে আপনি এক্সট্রা ব্যাটার নিয়েছেন, আপনি সৌম্য সরকারকে নিলেও তো আমার একটা বোলিং অপশন থাকতো আজকে, সেই অপশানটাও কিন্তু আজকে মানে ছিল না। সো কিভাবে আসলে আপনি এরকম বড় ম্যাচে আসলে সাফল্য পাবেন? আমরা আজকে মানে 190 রানের যে একটা বিশাল সংগ্রহ, সেই অনুপাতে আমরা কি শুরুটা আমাদের শুরুতে আমাদের ইন্টেন্টটা কি ওইরকম ছিল যে আমরা একটা বিগ রান চেস করতে নেমেছি? আমরা কিন্তু বলছিলাম যে এই যে লিটন দাস ইন্ডিয়ার এগেনস্টে হয়তো ভালো খেলে, 2022 সালেও আমরা দেখেছি যে ইন্ডিয়া 10 রান করে 13 রান করে আউট হয়ে গেছে। একাই হয়তো ইন্ডিয়াকে বৃষ্টি না নামলে হয়তো অন্য কোনো একটা রেজাল্ট হতে পারতো। লিটন দাস তো টাচে নেই, কিন্তু আজকে ইন্ডিয়ার এগেনস্টে সবাই ধরে নিয়েছিল লিটন যদি ভালো খেলে আজকে কিন্তু লিটন কিন্তু আজকেও হতাশ করেছেন। আজকে আমরা এরকম একটা পিচে আমাদের ইন্টেন্ট তানজিম তামিম উনি কিন্তু 31 ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু 31 বলে 29 করেছেন। এই স্ট্রাইক রেট নিয়ে এই পিচে আপনি আসলে 102 প্রায় 200-র মতো রান আপনি কিভাবে চেস করবেন? ভারতও কিন্তু এই ম্যাচে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে, কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পরেও তাদের ব্যাটাররা কিন্তু স্ট্রাইক রোটেট করে খেলেছেন, নিয়মিত 4 ছক্কা মেরে স্কোরবোর্ডটা চালু রেখেছিলেন। এটার কারণে ওদেরটা কিন্তু ইজি হয়ে গেছে, যে কারণে আমরা উল্টো চাপে বড় উইকেট হারিয়েছি। ওদের তো ব্যাটিং লাইন আপটাই মানে এরকম স্ট্রং যে তারা কেউ একজন না কেউ ফল করলে আরেকজন উঠে দাঁড়াবে। আপনি ইন্ডিয়ার এগেনস্টে চেস করে জিততে চাচ্ছেন, ইন্ডিয়ার বলারদের আপনি দেখেছেন যে জাসপ্রীত বুমরা, উনি আইপিএল থেকেই কি দুর্দান্ত ফর্মে আছে, হাইয়েস্ট উইকেট থেকে আইপিএলের টিমরা 200 রান করতো প্রত্যেক ম্যাচে, সেইখানে সে ইকোনমিক্যাল বলার ছিল একমাত্র। ওয়ার্ল্ড কাপেও কিন্তু সেই ফর্ম ধরে রেখেছেন, আজকেও তিনি 15 রানও মনে হয় দেননি। সো 2 উইকেট পেয়েছেন। সো আপনি বুমরা 13 রান দিয়ে, কুলদীপ আছেন, কুলদীপ 3টি উইকেট নিয়েছে। এরকম বলারদের এগেনস্টে আপনি কিভাবে মানে চেস করবেন? আমরা মনে হয় 10 ওভারের পরে আসলে ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। হৃদয় আজকে খেলতে পারেন, শান্ত ভালো একটা ইনিংস খেলেছে, অনেক দিন পরে রানে ফিরেছেন আমাদের। না, গত ম্যাচেও তিনি ভালো খেলেছিলেন, কিন্তু ও এতটা ইন্টেন্ট ছিল না। আজকে ভালো একটা শুরু পেয়েছেন, 32 বলে 40 রান করেছিলেন, মানে অন্য ব্যাটারদের সঙ্গে তুলনা করলে নাজমুল হোসেন শান্তর এই ইনিংসটা বাংলাদেশের মানে পুরো ইনিংসেরই হাইয়েস্ট স্কোর। প্রেজেন্টেশনে এসে কিন্তু তিনি বলেছেন যে আসলে তাদের ইন্টেন্টটা ছিল না এই ম্যাচটা খেলার জন্য, আসলে ইন্টেন্ট বা আপনার স্টেপ আপ করে খেলতে হবে সবগুলো ব্যাটারকে, যে কারণ আপনি যেহেতু এই ডিসিশনে আপনি টস জিতে যেহেতু বোলিং নিয়েছেন, আপনার সেই টার্গেট অনুযায়ী আপনার খেলতে হবে, যে আমরা যত টার্গেটের দিকে আমি সেইখান থেকে। এখন আসলে আপনি করবেন কিভাবে? আপনার যেই আর্শদীপ সিং পাওয়ার প্লেতে যেরকম বোলিং করছে বা বুমরা যেরকম বোলিং করছে, এরকম আপনি জানেন এরকম বলার এগেনস্টে আপনার হিট করাটা এত ইজি না। আপনি উইকেট ধরে রাখার জন্য আপনাকে হয়তো স্লো খেলতে হবে, আপনাকে রান সিঙ্গেলসে খেলতে হবে, কিন্তু আপনি বাউন্ডারি পাবেন না। এটা আপনি জানার পরেও কিন্তু আপনি টসে জিতে হচ্ছে বোলিং নিয়েছেন। সো আপনাকে বের করতে হবে যে কিভাবে এই কোন বলারকে টার্গেট করে আমাকে আসলে খেলতে হবে বা কিভাবে আমি চেস করবো। এই প্ল্যান ছাড়া আসলে কোনো ডিসিশনে আসলে কাজে দিবে না। আজকে বাংলাদেশি ব্যাটারদের বিপক্ষে আসলে বেশ কয়েকটা ডিসিশনও আম্পায়ার ভুল দিয়েছেন। তানজিদ হাসান তামিম দারুণ খেলছিলেন, আমরা দেখছিলাম যে কুলদীপের বলটা লেগ স্টাম্পের খুব বাইরে দিয়ে চলেছে, খালি চোখে দেখে মনে হচ্ছিল যে বলটা খুব টার্ন হয়ে আউট। হ্যাঁ, কিন্তু এটা আসলে দেখলাম যে থার্ড আম্পায়ার আউট দিয়ে দিলেন। বাংলাদেশের এগেনস্টে আম্পায়ারদের মনে হয় কোনো শত্রুতা আছে বা কিছু আছে। ম্যাচ আমরা হারবো ঠিক আছে, কিন্তু তাও একটা ফেয়ার খেলার সময় ইন্ডিয়ার সাথেই বারবার এরকম, মানে ইন্ডিয়া এগেনস্টে থাকলে হয়তো এরকম ডিসিশন বেশি হচ্ছে। একটা নো বলও কিন্তু আম্পায়ার দেননি, তারপর একটা ওয়াইড ছিল, সেই ওয়াইডটাও আসলে আম্পায়ার ওয়াইড কল করেননি। আপনার নিশ্চয়ই মনে আছে 2015 সালেও একটা কন্ট্রোভার্সিয়াল রোহিত শর্মার নো বল দিয়ে। আজকেও মানে আমরা হয়তো এই ডিসিশনগুলো আমাদের ফরে গেলে যে আমরা জিতবো এরকম আমি বলছি না, কিন্তু আপনি একটা গেম খেলার সময় ফেয়ার ডিসিশন যদি না আসে, আপনার যদি মনে হয় যে একটা টিমকে সুবিধা দেওয়া হচ্ছে, বারবার যদি মনে হয়, তাহলে সেটা মানসিকভাবে আসলে আপনি পিছিয়ে পড়বেন। যেই বলটা জাসের রুমরা যেই বলটা
এত উপরে ছিল দেখাচ্ছে যে রিপ্লেও কিন্তু অতবার একবারও দেখায়নি, একবারও। এটা নো বল দেখেন, এইখানে একটা নো বল হলে সেটা আমি ফ্রি হিট পেতাম। ফ্রি হিটে আমার যদি একটা 6 আসতো, আমার খেলা হয়তো মোর অন্য জায়গায় চলে যেত। এরপরে তামিম, যিনি সেট ব্যাটসম্যান ছিলেন, তার উইকেটটাও কিন্তু আপনি দেখছেন যে ডিআরএসেও দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে টার্ন বেশি হচ্ছে, টার্ন কম হচ্ছে, বা দেখে মনে হচ্ছে যে খালি চোখে যেটা মনে হচ্ছে লেগ স্টেম পার হয়ে যাবে, সেটা আম্পায়ার্স কলও হয়নি, সেটা ডিরেক্ট হিটিং হয়েছে। সো আম্পায়ারদের আসলে ইন্ডিয়া বা পার্টিকুলার একটা টিমের প্রতি এত এত আসলে ফরে অবশ্য আমাদের দর্শকরা হয়তো বা ভাবতে পারেন যে থার্ড আম্পায়ারের কাছে যেহেতু ডিআরএসে গিয়েছে, এই ডিসিশনগুলো আসলে মানে প্রপার হবে কিন্তু এটা আসলে খুব একটা হয় না এখন। আসলে মানে এটাই যে মানে এইগুলোর টেম্পারিং করা যায় এখন। আসলে আমরা এগুলো নিয়ে কমপ্লেন করব, জাস্টিফাই করব, কমপ্লেন তো আমরা ওই পারফরমেন্সটা দিতে পারি না। হ্যাঁ, যখন আমরা ওরকম পারফরমেন্স করব যে আমরা কাছাকাছি গেছি, আমরা 10 রানে হেরেছি, আমরা 5 রানে হেরেছি, তখন আমাদের কাছে এই ডিসিশনগুলো অনেক বড় ব্যাপার হয়ে উঠবে। যে কিন্তু আসলে ওই পারফরমেন্সটাতে দিতে পারছি না যে আমরা আসলে সমালোচনা করবো আম্পায়ারদের। আমি বললাম তো এই ডিসিশন কোনোভাবেই ফেয়ার হওয়া উচিত না। আমি যদি 100 রানেও হারি, আপনি ভুল ডিসিশন দিতে পারেন না কোনো টিমের এগেনস্টে। কিন্তু আপনি বারবার দেখা যাচ্ছে যে আইসিসি হয়তো কোনো একটা টিমকে ফেভার করছে। এটা মানে আসলে সবার ক্ষেত্রেই হবে, শুধু বাংলাদেশের ক্ষেত্রেই যে হচ্ছে এমন না, সবার ক্ষেত্রে এরকম হবে। যেহেতু ভারত থাকছে, ভারত সেমিফাইনালে গেলে আসলে তারা ফাইনালে উঠবে এরকম একটা ধরে ওই তো আপনার মানে বিজনেস। ওয়ানডে বিশ্বকাপে হয়েছে, 19 বিশ্বকাপে হয়েছে, ভারত সেমিফাইনালে গেলে মানে তারা ফাইনাল খেলবে, এটা আসলে ধরে ভারতের খেলা থাকলেই বা ভারত টুর্নামেন্টে থাকলেই আপনার বিভিন্ন ধরনের সুবিধা হয়। এবার উইজডেন রিপোর্ট করেছে যে তাদের ভেন্যু এক জায়গায়, তাদের সব খেলা ডেতে প্রাইম টাইমে খেলা। ভারতের খুবই কম ট্রাভেল করা লেগেছে। তারা যায় গ্রুপ পর্বের সব ম্যাচ তারা প্রায় নিউ ইয়র্কে খেলেছে, সবগুলো ম্যাচ প্র্যাকটিস ম্যাচও ছিল নিউ ইয়র্কে। বাংলাদেশ ডালাস থেকে এসে তাদের সাথে প্রস্তুতি ম্যাচ খেলে আবার ডালাসে ফিরে যেতে হয়েছে। আসলে আইসিসি হয়তো চাচ্ছে বা সবাই চাচ্ছে যে ভারত একটা গ্লোবাল টুর্নামেন্ট জিতুক বা একটা ওয়ার্ল্ড, কিন্তু ভারতের ভাগ্যটা একটু খারাপই মনে হয় যে ভারতকে একটা ট্রফি দেওয়ার জন্য। কিন্তু ভারত আসলে গত ওয়ার্ল্ড কাপে একদম কাছাকাছি গিয়ে হেরেছে। আসলে নিয়তির ব্যাপারও কিছু আছে যে আপনার মাঠের খেলাটা যতই আপনি সুবিধা পান না কেন, কিন্তু তাও আপনার মাঠের খেলাটা খেলে আসলে ফাইনাল জিততে হবে। এবার দেখা যাক আসলে কী হয়। ভারত এবার খুবই দুর্দান্ত ফর্মে আছে। তাছাড়া এইসব মানে টুকটাক সুবিধা যদি পায়, একসময় তারা আসলে চ্যাম্পিয়ন হবেই। মানে এটা আসলে অন্য কারো ক্ষেত্রেই হবে না, সেটা আসলে হয়তো ভারতের ক্ষেত্রে বেশি হবে। আইসিসি এবং ভারতকে এত দোষারোপ করে আসলে লাভও নেই। তা আমাদের ব্যাটাররা খুবই খারাপ খেলেছেন। যখন মনে হচ্ছিল যে 13-14 করে প্রতি ওভারে আমাদের রান লাগে, তখন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, জাকের আলী এরকম ব্যাটাররা কিন্তু ছিলেন। আজকে মাহমুদুল্লাহও কিন্তু আপনার 15 বলে 13 করেছেন, যেই সময়টা আসলে তার মানে হিট করা দরকার ছিল বা পজিটিভ। এখন তবে শেষ দিকে এসে কিন্তু রিশাদ হোসেন দারুণ একটা ইনিংস খেলেছেন। তিনি মাত্র 10 বলে 24 রানের একটা ইনিংস খেলেছেন। আসলে রিশাদকে দেখে আসলে শেখা উচিত। বা আপনি এখন বলেন মাহমুদুল্লাহ টিমে আছেন, সাকিব আল হাসান টিমে আছেন, তাদের তো আপনার খেলা বুঝাবেন না, তাদের ম্যাচ সিনারিও আপনার বোঝানোর কিছু নেই। এখন রিশাদ হোসেন যদি 10 বল 24 করতে পারে, তাহলে মাহমুদুল্লাহ বা সাকিবের কেন মেইন যারা এত এক্সপিরিয়েন্স ব্যাটার তারা কেন পারছেন না? রিশাদ কিন্তু আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে মানে এই বলগুলা চাইলে মারাও যেত। একজনকে আপনার এরকম ট্র্যাকে আপনার একটা স্পিনারকে আপনি টার্গেট করে মারতেই পারেন, আপনি হার্দিক পান্ডিয়াকে টার্গেট করে চাইলে মারতেই পারেন। তো আপনার খেলার ইন্টেন্টটা তো ওর জাদেজাও ছিলেন, তিনি আজকে মনে হয় উইকেট পাননি, কিন্তু তাকেও আসলে চড়া হওয়া যেত কিনা। কুলদীপ আসলে কুলদীপ খুবই ভালো করেছেন। আপনি আমি ধরলাম বুমরা, আপনি কুলদীপ, এই 8 ওভার আপনি তো দেখে খেললেন। বাকি বলারগুলোকে আপনি চাইলে, হ্যাঁ আপনি বাকি বলারদের চাইলে কিন্তু আপনি টার্গেট করে খেলতে পারেন, কিন্তু আসলে ইন্টেন্টটা তো থাকতে হবে। আপনার জয়ের জন্য আপনার ওরকম প্ল্যান করে আগাতে হবে যে এখন আপনার এত ডেপথ ব্যাটার নিয়ে আসলে কি হলো বলেন? কিছুই হয়নি, কারণ তাদের কোনো প্ল্যান নেই, স্পেসিফিক কোনো প্ল্যান নেই, বা তাদের কোনো মানে ইন্টেনশন ছিল না যে আমরা এই ম্যাচটা বিলিভ ছিল না যে আমরা এই টার্গেটে উঠতে যাব। আসলে এইভাবেই আমরা এই সুপার এইটে হয়তো উঠেছি বা হয়েছে। আমি আগেও বলেছিলাম যে এই সুপার এইটে ওঠার পরে আমাদের আসলে মাইন্ডসেটটা চেঞ্জ করে আসা উচিত, যে পিছনে যা হয়েছে আমরা নতুন করে শুরু। তবে আমাদের কোচ কিন্তু মাইন্ডসেটটা চেঞ্জ করার কথা ভাবেননি মনে হয়। তিনি বলেছিলেন যে আমরা সুপার এইটে
আমাদের মেইন লক্ষ্য ছিল সুপার এইটে খেলা, এখন যা পাবো তাহলে বোনাস। এখন আসলে এরকম মাইন্ডসেট নিয়ে আসলে এরকম বিগ টুর্নামেন্টে খেলা আসলে খুবই টাফ যে কোনো দলের জন্যই। আর আপনার উন্নতিও হবে না আপনি যদি আমরা মিরপুর কেন্দ্রিকভাবেই আসলে ম্যাচ জিতে, আপনি যত বড় টিমই আনেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড যারা কেন তারা মিরপুরেই হারিয়েছে। আমরা দেশের বাইরে গেলেই কিন্তু আমরা গ্লোবাল টুর্নামেন্টগুলো যখন স্পোর্টিং উইকেট দিচ্ছে বা আমাদের এগেনস্টে উইকেট যাচ্ছে তখন কিন্তু আমরা পারফর্ম করতে পারছি না। এটা আসলে লং প্রসেস, আপনার ঘরোয়াভাবেই আসলে জিনিসগুলো প্র্যাকটিস করে আসতে হবে যে এইরকম সিনারি এরকম পিচে আসলে আমরা কীরকম খেলবো। আসলে এখন আপনি রেকর্ড ভালো করার জন্য আপনি একরকমই পিচ বানাচ্ছেন, সেই পিচে আসলে আপনি জিতে যাচ্ছেন, তখন আপনার মনে হবে যে আমরা তো আসলে উন্নতি করছি বা ইয়া করছি। তারপরে গ্লোবাল টুর্নামেন্টগুলো খেলা দেখলেই আসলে বোঝা যাবে যে আমরা কত দূর এগিয়েছি কত দূর পিছিয়েছি। আগামী 25 জুন বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলবে আফগানিস্তানের বিপক্ষে, সুপার এইটের শেষ ম্যাচটা খেলবে। এই ম্যাচে বাংলাদেশ আসলে জয় পাবে সেটাই আমরা আশা করছি। মানে এই জয়টা পেলে আসলে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যাবে। আফগানিস্তানও কিন্তু সুপার এইটে এসে অতটা ভালো খেলছে না, বা ওই ছোট দলগুলো আসলে এরকম বড় 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 টুর্নামেন্টে পরে যদি সুপার এইট বা সেমিফাইনাল গেলে তারা কিন্তু আসলে মোমেন্টামটা হারিয়ে ফেলে যেটা গ্রুপ স্টেজে থাকে। সো এরকম একটা আফগানিস্তানের এগেনস্টে যদি আমরা জিততে পারি তাও একটা স্বস্তির ব্যাপার হবে, কারণ তাও তো একটা জয় নিয়ে যাবে। আমরা ধরে নিলাম যে অস্ট্রেলিয়া ইন্ডিয়া হচ্ছে সেমিফাইনালে যাচ্ছে এই গ্রুপ থেকে, সো আফগানিস্তানও বাদ যাবে, বাংলাদেশও বাদ যাবে। এখন বাংলাদেশ যদি একটা জয় নিয়ে আফগানিস্তানের উপরে থাকে সেটাই আসলে প্রাপ্তি হিসেবে ধরতে হবে আমার। এবারে বিশ্বকাপের আগে কিন্তু আমাদের মানে টি-20 বিশ্বকাপের মূল পর্বে আমাদের কোনো জয়ই ছিল না, এরকম ছিল আর কি। তবে মনে হয় এবারে ওয়ার্ল্ড কাপটা আমাদের খুবই ভালো গেছে, 3টা জয় পেয়েছিলাম আমরা আসলে গ্রুপ পর্বে। সুপার এইটে যদি একটা জিততে পারি তাহলে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বিশ্বকাপ নিয়ে আমরা শেষ করতে পারবো। মানে হাতে কলমে, কিন্তু আমাদের ফিউচারের জন্য আসলে আরও ভালোভাবে চিন্তা করতে হবে যে টিম কীভাবে গুছাতে হবে, কারণ আপনি দেখেন এরপরে হয়তো মাহমুদুল্লাহ বা সাকিবকে আমরা আর পাবো না। সো এই জায়গাগুলো কীভাবে ফিল আপ করবো, বা যারা ইয়াংস্টার আছেন তারা রেগুলার কীভাবে পারফর্ম করবেন, সেই জিনিসগুলো আসলে এখন দেখার সময় এসে গেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। দর্শক, আগামী কোনো ম্যাচের পরে আবারও হাজির হব ক্রিক ফ্রেঞ্জির টোটাল ইম্প্যাক্ট নিয়ে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।